হ্যাঁ, তাহলে কোনো বক্স ছাড়া কোনো মার্ক দেওয়া যাবে না প্রথমত। দ্বিতীয় নাম্বার, বক্স ছাড়া কোনো মার্ক হবে না। এখন ভাই বক্স কয়টা করব? বক্স আমাদের টোটাল ৬ টা করতে হবে। একটা যেটা দেওয়া আছে সেটা সহ আরো টোটাল ৫ টা বক্স করতে হবে। ওই ৫ টা বক্স তোমার হচ্ছে প্রশ্ন অনুযায়ী ফিল আপ করতে হবে। এখন একটু ভালো করে খেয়াল করো যে আমাদের এই যে আ উম এই যে এখানে একটা টেক্সট তোমরা সবাই দেখতে পারতেছো যে আমরা আমাদের টপিকটা বুঝবো কিভাবে? মানে টপিকটা পাবো কিভাবে? যে হচ্ছে যে আচ্ছা দেখ টপিকটা পাবো কিভাবে? মানে আমরা রাম একটু ক্লাসটা রেকর্ড করিও। আমাদের হচ্ছে যে অনেকে নাকি ক্লাসে জয়েন করতে পারতেছে না। আমাকে বলতেছে কেন জয়েন করতে পারতেছে না বুঝতেছি না। হয়তো তাদের আইফোন নাই এইজন্য। আচ্ছা যাক তো যাক আমাদের যেটা বললাম যে এই যে আমরা যে ফ্লো চার্টটা যে করব এই ফ্লো চার্ট করার সময় আমরা সর্বপ্রথম মনে রাখতে হবে যে নো বক্স নো মার্ক। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রথমত যে আম যেই মানে টপিকটা দেওয়া থাকবে, যে প্যাসেজটা দেওয়া থাকবে, তোমাদেরকে তো একটা প্যাসেজ দিবে না? ওই প্যাসেজে কি সম্পর্কে আলোচনা করতে বলছে, কোন টপিক নিয়ে আলোচনা করতে বলছে। কারণ একটা টপিকের মধ্যে অনেক কিছু থাকে। অনেক কিছু। যেমন হচ্ছে মনে করো যে কারো জীবনী নিয়ে আসছে, মনে করো নেলসন ম্যান্ডেলার জীবনী সম্পর্কে আসছে। সেখানে নেলসন ম্যান্ডেলার জীবনী, নেলসন ম্যান্ডেলার এডুকেশন লাইফ, নেলসন ম্যান্ডেলার স্ট্রাগল লাইফ, নেলসন ম্যান্ডেলার অ্যাওয়ার্ড কি পাইছে এরকম টাইপের অনেকগুলা কনসেপ্ট একটা প্যাসেজের মধ্যে আসতে পারে। তো তোমার সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে যে ওই প্যাসেজের মধ্যে মূল কনটেক্সটটা কি বা কোন পয়েন্টের আলোকে তোমাকে ফ্লো চার্ট করতে বলছে। এখন তুমি তোমার নিজের মন মতো করে যে হচ্ছে যে মানে আম গাছ তাল গাছ হচ্ছে যে ওই যে তোমাকে একটা কবিতা লিখতে বলছে, ওই যে যে কমন একটা কবিতা আছে, গাছের ডালে বসে আছে কাকা আমি তো অবাক। আরেকজন তৃতীয় নাম্বার বক্সে লিখলাম যে গাছের ডালে বসে আছে ক্রো আমি তো অবাক ব্রো। তো এরকম টাইপের লিখলে কিন্তু তোমার কি দিবে না, নাম্বার দিবে না। তো তোমরা যে এক্সাক্ট পয়েন্টটা তোমাকে লিখতে বলছে সেই এক্সাক্ট পয়েন্ট অনুযায়ী তোমার লিখতে হবে। আচ্ছা যাক, তো এক্সাক্ট পয়েন্টটা কেমন? এক্সাক্ট পয়েন্ট হচ্ছে যে এরকম যে হচ্ছে যে সবার উজ্জ্বল শহরে আমি এক বিরক্তিকর ছায়া। এটা হচ্ছে মূলত এক্সাক্ট পয়েন্ট। আসলে মূল পয়েন্ট হচ্ছে এটা। কিন্তু আমি এখন আসছি তোমাদের ক্লাস নিতে। তো দেখো তাহলে আমাদের এই যে এক্সাক্ট পয়েন্টটা কোনটা সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো একটু ভালো করে খেয়াল করো। দেখবা যে যে কোনো প্রশ্নের ফ্লোচার্টের প্রশ্নের শুরুতে প্রশ্ন প্রশ্ন না প্রশ্নের শুরুতে দেখবা যে শোয়িং অথবা মেনশনিং ওয়ার্ডটা কোথায় দেওয়া আছে। শোয়িং অথবা মেনশনিং ওয়ার্ডটা কোথায় দেওয়া আছে এটা একটু দেখবা। দেখি ভাইয়ারা বলো তো যে এখানে শোয়িং অথবা মেনশনিং ওয়ার্ডটা কোথায় দেওয়া আছে। এই যে দেখো আমরা পাইছি, এই যে দেখতেছো দেখা যাচ্ছে এই যে এখানে শোয়িং অথবা মেনশনিং ওয়ার্ডটা দেওয়া আছে না? জি। দেওয়া আছে না? এই যে দেখো এই শোয়িং অথবা মেনশনিং ওয়ার্ডটার পর মনে করবা যে তুমি মনে করো ইংরেজি ওয়ার্ডের ইংরেজি গ্রামারের জিও বুঝো না, ইংরেজি মিনিং এর এমও বুঝো না, কিচ্ছু বুঝো না, তোমার কিচ্ছু বোঝার দরকারও নাই। তুমি জাস্ট শোয়িং MENTIO এটা তো বানান করতে পারবা ইংরেজি, আর SHOW এটা তো বানান করতে পারবা। তো এই শোয়িং অথবা মেনশনিং ওয়ার্ডটা কোথায় দেওয়া আছে? এখন অনেকে ভাবতে পারে যে ভাই আপনি আমাদেরকে অপমান করলেন নাকি, আমাদের প্রেস্টিজে লাগতেছে। তাহলে এই যে দেখো শোয়িং অথবা মেনশনিং ওয়ার্ডটা কোথায় দেওয়া আছে সেটা একটু দেখবা। আচ্ছা, এই যে দেখো এই মেনশনিং ওয়ার্ডটা এই যে এখানে দেওয়া আছে। তার মানে এই মেনশনিং বা শোয়িং ওয়ার্ডটার পরে যে তোমাদের যে ফুল স্টপ পর্যন্ত এটা হচ্ছে যে তোমার মূল পয়েন্ট। তাহলে মেনশনিং ওয়ার্ডটার পরে কি বলছে? দ্য বেনিফিটস অফ এডুকেশন। কি বলছে? দ্য বেনিফিটস অফ এডুকেশন। আচ্ছা কই দ্য বেনিফিটস অফ এডুকেশন। আর যারা হচ্ছে যে একটু আইএলটিএস করবা তাদের জন্য হচ্ছে যে, আর মেয়েদের জন্য মানে এটা হচ্ছে ছেলেদের জন্য দ্য বেনিফিটস অফ এডুকেশন। আর যারা মেয়েরা আছে তোমাদের জন্য দ্য বেনিফিটস অফ এডুকেশন। বুঝছো? এডুকেশন হবে। মেয়েদের জন্য হচ্ছে এডুকেশন আর ছেলেদের জন্য হচ্ছে এডুকেশন। বুঝছো? এত তাহলে ওই যে তফাৎ কেন? ছেলেদের জন্য ছেলেদের মুখে যেটা হয় সেটা হচ্ছে কি দেখো এই যে এগুলো হচ্ছে যে ব্রন, আর মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে পিম্পল। হচ্ছে এটা একটু মনে রাখবা কারণ এগুলা ওরা অনেক বেশি স্মার্ট। তাহলে এই যে মানে মেয়েরা দেখবা যে পরীক্ষার হলের মধ্যে এরকম এই বেনিফিটস। তাহলে এখানে কি দেওয়া আছে? মেনশনিং দ্য বেনিফিটস অফ এডুকেশন দিছে মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য দিছে কি দ্য বেনিফিটস অফ এডুকেশন। টু মেক এ ফ্লো চার্ট এই যে নাম্বার 1 হ্যাজ ডান ফর ইউ। তাহলে এখানে একটা কনসেপ্ট বলছে যে তুমি কি করবা? বেনিফিটস অফ এডুকেশন মানে, আর মেয়েদের জন্য বেনিফিটস অফ এডুকেশন। তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে যে মানে শিক্ষার যে উপকারিতা রিলেটেড তোমার একটা কি করতে বলছে? যে শিক্ষার উপকারিতা রিলেটেড তোমার একটা ফ্লো চার্ট তৈরি করতে বলছে। আচ্ছা,
এখানে নাম বলে দিছে যে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, যে একটা তোমার জন্য করে দেওয়া আছে। এখন তারা এতটাও ভালো না ভাই যে তোমার জন্য একটা করে দিবে। মনে রাখবা অতিভক্তি চোরের লক্ষণ। তো ওই যে একটা করে দেওয়া আছে এটা তোমার সুবিধার জন্য করে দেয় নাই, এটা হচ্ছে তোমাদেরকে একটা স্ট্রাকচার ওনারা দেখাই দিছে যে তোমার বাকি যে বক্স গুলা করবা সেই বক্স গুলা অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী আসতে হবে। আচ্ছা, এখন আসো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের এখানে বলছে কি যে এই যে টপিকটা কি জানলাম যে প্যাসেজ থেকে আমরা 5টা বাক্য বাছাই করব, যে 5টা বাক্যে আমরা 5টা বাক্য বাছাই করব যে 5টা বাক্যে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বোঝাবে। এবং ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, অনেক সময় দেখবা যে একটা একটা ফ্লো চার্ট এখানে দেখো প্রথম ভার্বটা আইএনজি দিয়ে করে দিছে, দেখতে জি। পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এখানে প্রথম ভার্বটা কি দেওয়া, আইএনজি দিয়ে করা। অনেক সময় দেখবা যে ইনফিনিটিভ দিয়ে মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করে দিছে, অনেক সময় দেখবা যে ভি3 দিয়ে করে দিছে। তো তোমার প্রথমটা যে স্ট্রাকচারে করা থাকবে বাকিগুলো সেম স্ট্রাকচারে করে ফেলা লাগবে। এখন মনে করো তুমি এখান থেকে 5টা বাক্য বাছাই করবা। কয়টা বাক্য ভাইয়া? 5টা বাক্য। কেন? কারণ হচ্ছে আমাদের এই 5টা বাক্য অনুযায়ী এই ঘরগুলো ফিল আপ করতে হবে। মনে করো শিক্ষার উদ্দেশ্য বোঝায়, এখানে বলছে অফারিং এ সেট অফ অ্যাবিলিটিস। আচ্ছা তাহলে এই যে দেখো and a set of abilities, এরপরে দেখো বলছে যে টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, এটা একটা বাক্য, মনে করো এই বাক্যটা তুমি বাছাই করলা। এরপর হচ্ছে যে তোমার টু ডিসাইড থিংস রেশনালি, মনে করো এই বাক্যটা তুমি নিলা। মেক দ্য রাইট চয়েস, এই বাক্যটা তুমি নিলা। তাহলে দেখো এই যে টু ফাংশন, এটাও শিক্ষার একটা বেনিফিটস, মানে টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। এরপরে মনে করো একটা বাক্য নিলা, টু ডিসাইড থিংস রেশনালি, এটা একটা বাক্য নিলা। এন্ড মেক দ্য রাইট চয়েস, মনে করো মেক দ্য রাইট চয়েস, এই বাক্যটা তুমি নিলা। তাহলে এই যে দেখো এখানে মনে করো তিনটা বাক্য, দেখো এক লাইনের মধ্যেই তোমার 3টা বাক্য হয়ে গেছে, তুমি পয়েন্ট বুঝে বুঝে তুমি এখানে নিবা। আচ্ছা, নেওয়ার পর এখন তুমি তো আর সেখানে যে টু ডিসাইড থিংস রেশনালি হুবহু তুলে দিতে পারবা না, কারণ এখানে প্রথম ভার্বটা কি দেওয়া, আইএনজি দেওয়া। তাহলে তুমি এখানে যে এখানে মনে করো পরের বাক্যটা তুমি বাছাই করলা যে টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, তাহলে এটাকে কি করে দিবা, আইএনজি করে দিতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা, ফাংশন, তাহলে তুমি করে দিবা ফাংশনিং মিনিংফুলি ইন লাইফ। বুঝতে পারতেছো? ফাংশনিং মিনিংফুলি ইন লাইফ। এরপরে একটা দ্বিতীয়টা, মনে করো দ্বিতীয় বাক্যের মধ্যে কি করবা বলো তো দেখি, যে টু ডিসাইড রেশনালি যেটা আছে এটাকে কেমনে করবা দেখি বলো তো। থিঙ্কিং বা ও রেশনালি। মাই গড, ও মাই গড, দেখছো তুমি কত ব্রিলিয়ান্ট, এটা কে বলছে? আচ্ছা দেখছো তোমরা কত মেধাবী, তোমরা ভাবতেছো যে তোমরা তোমাদের মেধা নেই, তোমরা যে কত ব্রেইনি, দেখছো যে তোমাদের ব্রেন নাই, তোমরা হয়তো চিন্তা করছো কিন্তু আসলে তোমাদের ব্রেন আছে। এই যে দেখো এই যে তাহলে পরেরটা কি হবে, যে হচ্ছে যে তোমার কি, যে পরেরটা মনে করো যে তুমি বললা যে হচ্ছে যে টু ডিসাইড থিংস রেশনালি, তাহলে তুমি এখানে দিলা ডিসাইডিং থিংস রেশনালি। এরপরে পরেরটার মধ্যে মেক দ্য রাইট চয়েস যেটা আছে, তাহলে এটাকে তুমি কি করবা, মেকিং দ্য রাইট চয়েসেস, মেকিং রাইট চয়েস। মেকিং দ্য রাইট চয়েসেস। এই যে দেখো তাহলে এই যে তোমার 3টা বাক্য হয়ে গেছে, মানে তুমি 3টা বাক্য করে দিলা, একটা দুইটা তিনটা। এরপরে তুমি মনে করো আরো 2টা ইয়া করলা, যে থিঙ্ক ফর আওয়ার সেলফ, তাহলে থিঙ্কিং ফর আওয়ার সেলফ, আর্টিকুলেট আওয়ার থটস, আর্টিকুলেটিং আওয়ার থটস, 5টা হয়ে গেছে। মানে 2 মিনিটে তুমি 2 লাইন থেকে খুঁজে খুঁজে এই 5টা বাক্য বের করে দিয়ে তুমি সুন্দর করে একটা বক্স করে তুমি একটা ফ্লোচার্ট করে দিবা 10-এর মধ্যে 10। কোনো পৃথিবীর কারো সাধ্য নাই যে তোমাদের মার্ক কাটবে, একটা মার্ক, সিঙ্গেল মার্ক। বুঝছো? বোঝা যাচ্ছে? তাহলে জাস্ট ওই স্ট্রাকচারটা খেয়াল রাখবা, যে এখানে যদি আইএনজি দিয়ে দেয় তাহলে তুমি বাকি ভার্ব গুলো আইএনজি দিয়ে করবা। এখানে যদি তোমার টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে দেয় তাহলে মনে করো এখানে তুমি কেমনে করবা, টু ফাংশন মিনিংফুলি। মনে করো এখানে যদি দিত যে টু অফার সাচ অফ অ্যাবিলিটিস, তাহলে তুমি এখানে দিতা যে টু ফাংশন মিনিংফুলি, এরপরে হচ্ছে যে টু ডিসাইড থিংস রেশনালি, এরকম টাইপের। অথবা এখানে যদি দিত অফার্ড এ সেট অফ অ্যাবিলিটিস, তাহলে ভাইয়ের একটু বলো তো এখানে কি করতাম, যে ফাংশনের জায়গায় অফার্ড যদি দিত, মানে থার্ড ফর্ম যদি দিত, ফাংশনের সাথে ইডি যোগ করতাম। হ্যাঁ তাহলে ফাংশনের সাথে ইডি যোগ করলে কি হবে, ফাংশন। ফাংশনড, হ্যাঁ ফাংশনড এরকম করে বলবা, তোমরা মেয়েরা না, ফাংশনড এরকম করে বলবা। তাহলে ফাংশনড মিনিংফুলি ইন লাইফ। এরপর হচ্ছে যে ডিসাইডেড, ডিসাইডেড এরকম না, ডিসাইডেড না ডিসাইডেড এরকম করে বলবা। ডিসাইডেড থিং রেশনালি, মানে তুমি ইংরেজি এমন ভাবে উচ্চারণ করবা যে অর্ধেক তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে আর অর্ধেক উচ্চারিত হবে না, নাইলে তুমি জিন্দেগিতে কখনো স্মার্ট হইতে পারবে না। ওই যে তোমাদেরকে একটা স্যার আমরা তো পরীক্ষা হলে লিখবো, আমরা তো উচ্চারণ করবো না। ও আচ্ছা, না না তুমি টিচারে বুঝাইতে হবে না যে তুমি অনেক ইংরেজি পারো, তো স্যারকে বলবা হয়তো টিচার স্যার, আসিবা বলে কথা বলতেছি খাতা নিচ্ছে। না 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 এভাবে বলবো, স্যার 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 এক্সকিউজ মি স্যার,
এক্সকিউজ মি, তো স্যার বলবে যে কি 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 হয়েছে কি হয়েছে, স্যার একটা লুজ শিট প্লিজ স্যার, লুজ শিট প্লিজ। তো এখন স্যার দেখবা যে কিছুক্ষণ পরে তোমার এই লুজ ভাইয়া শিট সহ সাপ্লিমেন্ট বাইরে বের করে সাপ্লিমেন্ট দিতে। ভাইয়া বলবে সাপ্লিমেন্ট। হ্যাঁ, আচ্ছা দেখ স্যার 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 বলবা না, স্যার স্যার অর্ধেক উচ্চারণ করবা অর্ধেক উচ্চারণ করবা না। আচ্ছা দেখ আবার বলবা যে এক্সকিউজ ভাইয়া মি পরে সারা যায় ছাগল উচ্চারণ হয়ে যাবে। আচ্ছা এরপরে আসো যে আমাদের তাহলে ফ্লোচার্ট ক্লিয়ার সবার, ফ্লোচার্ট ক্লিয়ার হইছো, পারবা। এবার এবার দেখো তোমাদের যে নিয়মটা দেখাই দিলাম, পৃথিবীর যেখান থেকে আসুক না কেন তুমি পারবা। তবে একটা জিনিস মনে রাখবা, ফ্লোচার্ট লেখার সময় কিছু কিছু জিনিস যে ফ্লোচার্টের মধ্যে কখনো কোনো সাবজেক্ট আনা যাবে না, মানে তুমি কোনো সাবজেক্ট আনতে পারবা না। মনে করো এই যে এডুকেশন গিভস আস নলেজ, তাহলে তুমি এখানে বলতে পারবে না এডুকেশন গিভিং আস নলেজ, বুঝছো? এটা যাতে না আসে, মানে তোমার ভার্ব সাবজেক্ট ছাড়া বাকিগুলা ভার্ব কে দিয়ে সাবজেক্ট ছাড়া বাকিগুলা যেভাবে আছে সেগুলাকে ওই সাবজেক্ট ছাড়া বাকিগুলা যেভাবে আছে আচ্ছা সাবজেক্ট ছাড়া বাকিগুলো যেভাবে আছে সেভাবে তোমরা লিখে দিবে আর কি, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে সবার? জি। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমাদের হ্যাঁ, তাহলে আমাদের কি বললাম যে ওই যে সাবজেক্ট ছাড়া বাকিগুলো মনে করো আইএনজি দিয়ে শুরু হলে, সবাই কি বুঝতে পারছো? কথা বলো না কেন, বাকিটা কথা বলো জি না ভাই। কেন? হ্যাঁ, তো বুঝছো নাকি বোঝো না এটা তো বলতে হবে, তাই না? আমাদের সর্বপ্রথম কাজ ফ্লোচার্ট করার ক্ষেত্রে টপিক খুঁজে বের করা। টপিকটা খুঁজে বের করব কোথায়, যে আমি খুঁজে খুঁজে দেখবো যে শোয়িং বা মেনশনিং ওয়ার্ডটা কোথায় আছে। এই শোয়িং বা মেনশনিং ওয়ার্ডটার পর যেটাই থাকবে সেটা হচ্ছে যে আমার টপিক, এবং এই টপিক অনুযায়ী আমি আমার ফ্লোচার্টটা তৈরি করব। আচ্ছা এখন আসো আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। আমাদের কই, হ্যাঁ এই যে দেখো, মনে করো আমি এখানে এই অ্যাডোলেসেন্স এর একটা প্যাসেজ আমি এখানে দিলাম। এই যে অ্যাডোলেসেন্স এর প্যাসেজটা দেখতে পাচ্ছ সবাই? জি। হ্যাঁ আচ্ছা দেখো এখানে এই স্ট্রিট চাইল্ডের একটা প্যাসেজ, মাই নেম ইজ আমিরাগো, আমিরাগোর কথা, যে আমিরাগো স্ট্রিট চাইল্ড। আচ্ছা দেখ আই এম 13 ইয়ার্স ওল্ড এন্ড লিভড অন স্ট্রিটস, এখানে একটা আমিরাগোর একটা মানে কনসেপ্ট এখানে তুলে ধরছে। আচ্ছা এখানে মনে করো যে আমরা যে ফ্লো চার্ট যেটা করতেছি, এই ফ্লো চার্টের মধ্যে মনে করো প্রথমটা দেওয়া আছে যে লিভিং অন স্ট্রিট। প্রথমটা কি দেওয়া আছে? লিভিং অন স্ট্রিট। তাইলে লিভিং অন স্ট্রিট এখানে মনে করো এমন একটা টপিক দিছে যে এখানে তুমি ফ্লো চার্টের কি সম্পর্কে আলোচনা করবা, যে হচ্ছে যে এই যে এখানে দেখো যে এখানে এডুকেশন। এডুকেশনেরটা এই যে একটু আগে তোমাদেরকে যেটা বললাম আর কি। এরপরে হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে সিভিক এঙ্গেজমেন্টের, এরপর হচ্ছে যে আমি রেগো এর স্ট্রিট চাইল্ডের, মানে তোমার স্ট্রাকচার হচ্ছে যে তোমরা যেভাবে স্ট্রাকচারটা দেওয়া থাকবে তোমরা জাস্ট ওভাবেই ওটার আনসারটা করতে হবে। তাহলে আমাদের একটু ভাইয়ের একটু বলো তো দ্রুত, আমরা রিপিট, আমরা এটা ক্লোজ করতেছি। প্রথমে ফ্লোচার্ট করতে গেলে আমাদের টপিকটা খুঁজে বের করতে হবে। এখন টপিকটা কেমনে খুঁজে বের করব? আমি দেখবো শোয়িং বা যে সেখানে শোয়িং বা মেনশনিং ওয়ার্ডটা কোথায় আছে। শোয়িং বা মেনশনিং ওয়ার্ডটার পর ফুল স্থান মানে ফুল স্টপ পর্যন্ত, ফুল স্টপ পর্যন্ত যে হচ্ছে যে ফুল স্টপ পর্যন্ত তোমাদের হচ্ছে যে কি ওই যে এটা আমার মূল টপিক। এরপর আমি দেখবো যে বাক্যের প্রথম স্ট্রাকচারটা কিভাবে দেওয়া আছে, যদি সেটা আইএনজি দিয়ে দেওয়া থাকে তাহলে বাকিগুলো আইএনজি করে দিব, আর যদি ইনফিনিটিভ দেওয়া থাকে তাহলে ইনফিনিটিভ দিয়ে করব, অথবা ইডি দিয়ে করা থাকলে ইডি দিয়ে করব। আর আমরা একটা সতর্কতা মনে রাখবো যে আমাদের ওই ফ্লো চার্টের বক্সের লাইনগুলোর মধ্যে কখনোই কোনো সাবজেক্ট আনা যাবে না। সাবজেক্ট থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, মানে সেটা আমরা লিখে দিব আর কি। সবাই ক্লিয়ার হইছো? আচ্ছা আচ্ছা এবার আসো যে আমাদের পরবর্তীতে মনে করো এই প্যাসেজটা থেকে আমার কি আসলো, এই প্যাসেজটা থেকে আমার মনে করো জাস্ট ফর এক্সাম্পল এই প্যাসেজটা থেকে আমার সামারি আসলো, কি আসলো? সামারি আসলো, যে সামারাইজ লিখতে বলছে। এখন তোমরা তো অনেক চালাক, যে সামারি লেখা অনেক সহজ, সামারি লেখা অনেক সহজ, যে কেন? যে ভাইয়া হচ্ছে যে আমরা কি করি, যে হচ্ছে যে আমরা হচ্ছে যে পরের লাইনকে আগে লিখে দিই, আগের লাইনকে পরে লিখে দিই, আমার টিচার জিন্দিগিতেও বুঝবে না যে হচ্ছে এরকম টাইপের করি আর কি। অথবা মাঝখানে মাঝখানে কয়েক লাইন বাদ দিয়ে আমি আমার প্যাসেজটা হুবহু আমার পরীক্ষার খাতায় তুলে দিই, তো আমার টিচাররা আমার জিন্দিগিতেও বুঝবে না। আসলে তোমরা যে চালাক, মানে তোমরা যে চালাক, এখন কথা হচ্ছে যে আমি সেটা জানলাম কিভাবে। আচ্ছা দেখ আমি কেমনে জানছি সেটা পরের হিসাব, কিন্তু হচ্ছে তোমরা ওই যে মানে মনে করো যে নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করো, তো ওই যে মাঝখানে মাঝখানে লাইন বাদ দাও, অথবা পরের লাইন আগে করো আগের লাইন পরে করো। তো এই জিনিসগুলো যদি
ভাইয়ারা আবার কল দিছে। আমাদের নেট যায় না গেছে কি ভাইয়ার। আরে ভাইয়ারে কল দিছে, ভাইয়ার কাজ আছে না। এ দিয়া, দিয়া তুই কিন্তু ভাইয়ের করতে নেট পারিস। চলে যায় না, ভাইকে একটা ইমার্জেন্সি কল আসছে, তো ভাই একটু তোমাদের 2 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমি আবার ব্যাক করতেছি, আমি একটু ওনাকে কল ব্যাক করি। আচ্ছা। এ দিয়া, সবাই ইংলিশ ক্লাস করো, ইংলিশ ঘরে বাইরে। রাখি তোকে থাকবো, তুই তো দাঁত দাঁত লড়াই করবো। কি বলছো? না, কে কে করছে, কে কি কি করছে, আমার একটু লয়াল স্টুডেন্ট যারা আছে ওগুলো তো খাতায় নোট করছো, ছোটবেলায় যেরকম নাম লিখে রাখতা, আমার একটু জানাই তো। ওকে। আর আর ঝগড়া লাগছে রাকিব আর দিয়া? রাকিবাদ দিয়ে ঝগড়া ঝগড়া লাগছে না, মারামারি হয় নাই? না না, লাগতো, আচ্ছা, আপনি ইচ্ছা করছেন। ইস, আমি একটু চলে আসছি, দাঁড়ালি। তাহলে আমি আবার জায়গা কিছুক্ষণের জন্য, আমি নাকি দেখবো না মারামারি। ওকে ওকে। হুম হুম। ভাইয়া আপনার লয়াল স্টুডেন্ট আছে না, ক্লাস করতে করতে আমাকে অ্যাটিটিউড রিল আমি কিছু পাঠাচ্ছে। করি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে পৃথিবীতে এখন আগে আল্লাহ বাঁচাইছে, পৃথিবীতে আগে যা দোষ হইতো সব দোষ ছিল আমার, আমার 26 বছর স্টুডেন্টরা সব দোষ আমারই দিত। মানে ও নাকি আজকে বাসায় আসার সময় ড্রেনে পড়ে গেছে, এটার দোষও নাকি আমার। তো ট্রেনের কথাটা আজকে তোলার দরকার ছিল। ভাইয়া আবার চলে গেছে। এই রাকিব, মারামারি শেষ হয়েছে? কিরে, মারামারি শেষ হয়নি তোমাদের? মারামারি লাগেই নেই। ইস, আচ্ছা যাক, আরেকটু হলে তো মনে হয় মারামারি লাগতো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তাইলে আমাদের কি বলতেছিলাম, যে ফ্লোচার্ট কিভাবে করছে সেটা। হ্যাঁ, তাহলে ফ্লো চার্টটা তাহলে আমাদের কাজ কি, যে ফ্লো চার্টটা আমাদের আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে টপিক খুঁজে বের করা। তারপর আমরা কি করব, টপিক খুঁজে বের করার পর এরপর আমরা দেখব যে যে ওই বাক্যটা কোন স্ট্রাকচারে দেওয়া আছে, এবং সেই বাক্যটা দেখার পর এরপর আমরা ওই 5টা বাক্য বাছাই করে আমাদের ওই যেভাবে আছে সেভাবে আমরা লিখবো। এক গেল। এরপর আসো, মনে করো এই যে টপিকটা থেকে যদি আমার সামারি দেয়, মানে সামারি দিলে তখন আমি কি করব, মানে সামারি থাকলে আমার কি করা হবে।
আচ্ছা, এখন ওই যে তোমরা বলতেছিলে যে তোমরা অনেক চালাক, মানে আমি তো বলি না, আমার পক্ষ থেকে এই ধরনের কথা মনে করো কখনোই সম্ভব না। তো তোমরা যেটা বলতেছিলে আর কি, তোমরা অনেক চালাক, যে তোমরা টিচারদেরকে অনেক বোকা বানাচ্ছ, যে হচ্ছে যে মানে পরেরটা আগে আগেরটা পরে লিখে দাও। আচ্ছা দেখ, এগুলো তো আমি জীবনেও বলবো না, আমি জানতামই না, আমি মাত্র না জানলাম, পৃথিবীতে মাত্র আসছি আমি। তাইলে এই যে দেখো, এই যে তোমরা কি করো যে সামারি লিখতে গেলে এই ভুলটা করো, তাইলে মনে রাখবা এই ভুলটা কখনো করা যাবে না। এখন অনেকের প্রথম প্রশ্ন যেটা থাকে, তোমাদের মনে প্রথম প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে, ভাইয়া 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, সামারি কতটুকু লিখবো? এটা একটা পয়েন্ট। আচ্ছা দেখ, এই যে এই সামারি কতটুকু লিখবা, এটার আনসার আমি তোমাদেরকে বলে দিই। অনেকে বলবে হাফ পেজ লিখো, অনেকে বলবে যে 1 পেজ লিখো, অনেকে বলবে যে 1.5 পেজ লিখো, আবার অনেকে বলবে যে 10 পেজ লিখো। আচ্ছা যাই হোক, যদিও এটা ইম্পসিবল, ফিউচার ইম্পসিবল টেন্স, এটা কেউ কখনো বলবে না। তো এই যে দেখো, এই সামারিটা কতটুকু লিখবো সেটা তুমি ডিফাইন করবা। কেমনে ডিফাইন করবা? এবার তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই। মনে রাখবা যে আমাদের সামারি হইতে হবে বাক্যের 3 ভাগের 1 ভাগ। একটা প্যাসেজ যতটুকু আছে, ওই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। ভাইয়া ফার্স্ট লাইন কিভাবে লিখবো? ফার্স্ট লাইন এখনো যাই নাই রে তো ভাইয়া, একটু ওয়েট করো, রুকো যারা সামাল করো, তোমরা অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ। তাহলে এই যে এটা একটু মনে রাখবা, এই জন্য তোমাদের নাম উত্তেজিত 26। আর এখন এখন হচ্ছে আমাদের ওই যে সিইউতে যে ব্যাচ আসছে, এটা হচ্ছে যে আমাদের উত্তেজিত 53 ব্যাচ যাচ্ছে আর কি। মানে ওরা অনেক বেশি এক্সাইটেড, অলরেডি ওরা নাকি জার্সিও বানাই ফেলছে, ওদের ওরিয়েন্টেশন ক্লাসও হয়নি। তো তো তোমাদের তাইলে কি বললাম, যে আমাদের ফ্লো চার্টটা, সামারিটা লেখার সময় আমরা সর্বপ্রথম কি করব, যে সামারি লেখার সময় আমরা সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে, যে আমাদের সামারিটা কতটুকু লিখবো। সামারিটা কতটুকু লিখবো, তাহলে সামারি কতটুকু হবে ভাইয়া বলো তো, একটু সবাই একটু মনোযোগ দিয়ে বলো তো। 3 ভাগের 1 ভাগ। কি? প্যাসেজের 3 3 ভাগের 1 ভাগ। প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। এখন মনে রাখবা, প্যাসেজ যদি তোমার 21 লাইন হয়, তাহলে তোমার সামারি হবে 7 লাইন। প্যাসেজ যদি তোমার 5 লাইন হয়, তোমার সামারি হবে 2 লাইন, মনে করো। অথবা প্যাসেজ যদি তোমার মনে করো যে 10 লাইন হয়, তোমার সামারি হবে 3 লাইন। তাহলে এই যে এইভাবেই তোমাদের সামারিটা হবে। আশা করি বুঝতে পারছি, বুঝে গেছে ভাইয়া? তাহলে প্রথম আনসার ডান, যে আমাদের সামারি কতটুকু হবে ভাইয়া? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। এবার আসো এই সামারি লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। না না, এখনো দেন নাই। এখনো তো দেয়নি নাকি, দেখবো। হ্যাঁ, দেখতেছো সবাই? জি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে, আমরা আবার আমাদের বোর্ডে চলে আসছি, হোয়াইট বোর্ড। ব্ল্যাকবোর্ড। ও মাই গড, বাংলা ব্যাকরণ ইজ ইকুয়াল টু পানি। আমাদের গত ক্লাসে এটা ছিল আর কি। আরে কত যে স্মৃতি তোমাদের সাথে। আহ, তোমরা অনেক ভালো ছিলা, রেস্ট ইন পিস। আমরা এখনো যাই নাই তো। ছিল বললেন কেন? এখন কি খারাপ আছি? না, তোমরা যে ভালো, আল্লাহ তোমাদের খারাপ বলবে? পৃথিবীতে এমন কেউ আছে যে ভালো? তোমাদের মতো ভালো মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। এত ভালো, এত বিউটিফুল, এত সো এলিগেন্ট, নাইস এন্ড অ্যাট্রাকটিভ তোমরা, অনেক বেশি। আচ্ছা, তাহলে এবার একটু, এই যে আমি কিছু বললেই বলো যে ফার্ম দিয়ে, আর কিছু বললেই বলো যে ভাইয়া আমরা এখনো যাই না, মানে আমি কোন দিকে যাইতাম বলো? আচ্ছা, একটু সবাই একটু খেয়াল করো, তাহলে আমাদের যে সামারি যেটা লিখবো, এই সামারি লেখার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি, যে আমরা কয় ভাগের 1 ভাগ লিখবো? 3 ভাগের 1 ভাগ। এরপরে আসো, তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই, যে টেকনিকটা ফলো করে তোমরা যে কোনো ইয়ার সামারিটা অত্যন্ত সুন্দর করে লিখতে পারবা। আচ্ছা, সেটা হচ্ছে কি, যে আমরা সর্বপ্রথম লিখবো যে দা প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড। এই লাইনটা একটু মনে রাখো, যে প্রথমে আমরা মূল বাক্যের যে দা প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড, SSED। তাহলে দা প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট লিখে এই লাইনটা একটু সবাই খাতায় নোট করে নাও। তাহলে দা প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এই যে দা প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট লেখার পর ডট ডট লিখো। যদিও ওই যে ক্লাস নোট একজন শেয়ার করেছিল খুব সম্ভবত, সেই না। তো এই যে এই লাইনটা একটু লিখে রাখো খাতার মধ্যে। প্রথম বাক্যের মধ্যে লিখবা দা প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এই লাইনটা, কারণ তোমরা আমার স্টুডেন্ট না, একটু হচ্ছে ইউনিক ভাবে লিখতে হবে। তাহলে দেখো,
দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, বুঝছো? এটা লিখে হয়েছে সবার খাতায়? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট লিখার পর এরপর আমরা কি করব, যে মনে করো ওই প্যাসেজটা যেই সম্পর্কে আসবে, মানে মনে করো যা সম্পর্কে আসছে, মনে করো এখানে আমাদের এই যে প্যাসেজটা যেটা আছে সেটা হচ্ছে কি সম্পর্কে আসছে? এডুকেশন। 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 এডুকেশন, হ্যাঁ, মেয়েরা বলবো এডুকেশন আর ছেলেরা বলবো যে এডুকেশন। আচ্ছা তাহলে এই যে এই প্যাসেজটা আসছে কি সম্পর্কে? এডুকেশন। এই কিরে তোমরা ঠিক করে উচ্চারণ করো। এডুকেশন এডুকেশন হয় নাই তো, Education. মেয়েরা বলবো যে এডুকেশন, তোমরা একটু স্মার্ট ভাবে বলতে হবে না? হ্যাঁ, তাহলে এই যে দেখো এই, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা লিখবা যে দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, আর চাইলে তোমরা ওই যে পরীক্ষার খাতায় ভয়েসও দিয়ে দিতে পারো, মানে টিচার এডুকেশন মানে এরকম করে আর কি ভয়েস একটা দিয়ে দিতে পারো। যদি ভয়েস দেওয়ার স্কোপ থাকতো তোমাদের জন্য কত ভালো হইতো না? আচ্ছা যাক, হুম, তাহলে দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট এই লাইনটা তোমরা লিখলা। লিখার পর মনে করো আমাদের এখানে ভাই যে এই পেজটা দেখা যাচ্ছে, আমি আসলে দোনোটা থেকে স্ক্রিনশট তো বুঝতেছি না, ওই যে এডুকেশনের পেজটা দেখা যাচ্ছে স্ক্রিনে? না। জি ভাইয়া। না, আপনার দেখা যাচ্ছে না? ওটা অফ হয়ে দেখা গেছে? যাচ্ছে না। এখন 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 তার প্যাসেজ শুধু লেখা আছে, তার প্যাসেজ ওই এডুকেশনের পেজটা আসতেছে না? না। না। আচ্ছা দাঁড়াও, আমি আবার এখান না থেকে ভাইয়া। স্ক্রিন শেয়ার করতেছি। দাঁড়াও, ওয়েট 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 ওয়েট। হ্যালো। হাই, কে আমাকে হ্যালো বলছে? আমি তুমি কে? আমি আদিবা। আদিবা? বাহ, মাই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ফর এভার না? ঠিক আছে। কিরে এই একই আইডি থেকে দুইটা তো শেয়ার করা যায়। একই জিমেল থেকে দুইটা একসাথে শেয়ার করা যায় না? যাই তো, আমি তো গতকালকেও করছিলাম কিন্তু এখন হচ্ছে না কেন? বৃষ্টির কারণে আমার একটা সমস্যা। ও আচ্ছা, তোমাদের নাকি আইফোন নাই এই জন্য, হ্যাঁ ওই যে বুঝছো। ভাইয়া মূলত পিচ্ছে একটা হেলো দিতে তো এই জন্য। এখান থেকে স্ক্রিন দেখা যাচ্ছে? না, কি রে ব্যাক না ভাই। হচ্ছে না কেন? স্ক্রিন দিলাম, শেয়ার। ভাই কিছুই দেখা যাচ্ছে না। একটা আসছে না? হ্যাঁ। এবার আসছে। আচ্ছা এবার আমি এখান থেকে শেয়ার করতে পারি কিনা একটু দেখি। হ্যাঁ দানাটা আসছে, ওকে। আমাকে দেখা যাচ্ছে না এখানে? এই যে দেখো একটা ভাইয়া তোমাদের দিকে তাকাই আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দেখো, তাহলে একটা রাগী ভাইয়া তোমাদের দিকে তাকাই আছে। আচ্ছা দেখো, তাহলে দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, আমি প্রথমে এই জিনিসটা লিখলাম। এই জিনিসটা লেখার পর, এই জিনিসটা লেখার পর আমার পরবর্তী কাজ হচ্ছে, কই, এই যে তোমরা কি এখন এই যে আমি ইয়ার পেজটা দেখতে পাচ্ছ, এডুকেশনের পেজটা? না না ভাইয়া। ভাইয়া। কি রে আবার চলে গেছে? আচ্ছা দেখ দেখা বাদ দাও, যাচ্ছে ভাইয়া ভাইয়া, আসেই নেই। ভাইয়া দেখা যাচ্ছে। ভাই আপনার এডুকেশনের মোবাইল পেজটাও আছে, ডিস্টার্ব। আবার দা প্যাসেজেরটাও আছে, দোনোটা আছে। না জি। ভাইয়া, শুধু দেখা প্যাসেজটা যাচ্ছে আছে। না বলতে ভাইয়া। ছোট স্ক্রিনে দেখা যাচ্ছে আর কি। শুধু আচ্ছা আচ্ছা, প্যাসেজটা আছে ভাইয়া। প্যাসেজটা আছে আর হচ্ছে যে তোমার ওই এডুকেশন নাই। আমার লেখাটা এডুকেশনটা নাই। আচ্ছা দেখ, ওকে সমস্যা নাই, তোমাদের কাছে তো সবার কাছে পেজ আছে না সামনে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম বাক্যে লিখবো দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এখন মনে করো আমাদের এই যে পেজটা, এটা কি সম্পর্কে? এডুকেশন। এডুকেশন সম্পর্কে। তাহলে যেহেতু এডুকেশন সম্পর্কে, আমরা এই পুরো বাক্যটা তো আগে পড়বো, পুরো পেজটা তো আগে পড়বো। আর তোমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমাদেরকে যে ভাই 17টা পেজ দাগাই দিছি, এই পেজ গুলো থেকেই
এই 3টা প্যাসেজ আসবে, তাহলে এই প্যাসেজগুলো তো তোমরা একবার হইলেও পড়ছো, মোটামুটি দেখলেই বুঝতে পারবা যে ওই পুরো প্যাসেজটা কি সম্পর্কে বলছে। তো তোমরা ওই পুরো প্যাসেজটা পড়ে সর্বোচ্চ এক বাক্যে তোমরা এটার মানে একদম যত সংক্ষিপ্ত পারো মানে হাফ বাক্যে তুমি ওই পুরো প্যাসেজের থিমটা তুলে ধরতে পারবা। যেমন কিরকম, মনে করো আমাদের সামনে এখন যে প্যাসেজটা আছে যে এডুকেশন, তাহলে এই এডুকেশনের যে প্যাসেজটা এটাকে আমরা কি করব, যে দা প্যাসেজ সর্বপ্রথম আমি লিখবো দা প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, the passage has been discussed about education and its function, মানে education and its function অথবা education and its advancement এরকম টাইপের, মানে তুমি জাস্ট পুরো বাক্যের থিমটা তুমি এক বাক্যের হাফ বা এক বাক্যের মধ্যে তুমি যাতে তুলে ধরতে পারো। বুঝছো ভাইয়া? জি বুঝে গেছে? আচ্ছা, এরপরে আসো যে হয়তো মনে করো যদি প্যাসেজটা আসলো কি সম্পর্কে, যে প্যাসেজটা আসলো তোমার মনে করো কিরকম, যে হইতে পারে সিভিক এঙ্গেজমেন্ট, তাহলে দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট সিভিক এঙ্গেজমেন্ট এন্ড ইটস ম্যানিফেস্টেশনস, এরকম টাইপের দিতে পারো যে সিভিক এঙ্গেজমেন্ট এবং এটার উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য এন্ড মেরিটস ডিমেরিটস। আবার মনে করো প্যাসেজটা আসছে যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, তাহলে তুমি এভাবে লিখতে পারো দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা এন্ড হিজ লাইফ স্ট্রাগল। এই যে দেখো, মানে তুমি যে কোনো বাক্যের মানে যে কোনো প্যাসেজের মূল থিমটা তুমি প্রথম বাক্যে তুলে ধরবা, পারবা না? হ্যাঁ পারবো। কি রে, কথা বলো না কেন? কথা আমি তো কিচ্ছু দেখতেছি না, কারণ হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করতেছি তো এই জন্য কিছু দেখতেছি না। তোমরা একটু আমাকে একটু ইয়ে করতে হবে। আচ্ছা গেল। এরপরে এরপরে তোমার কাজ কি? এরপরে তোমার কাজ হচ্ছে ওই পুরো প্যাসেজ থেকে, দেখো পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে তোমাদেরকে সামারি শিখাই দিচ্ছি, যে এই সামারি আসলে তুমি যেখান থেকে ইচ্ছা তুমি আনসার করতে পারবে। এরপরে দেখবা তোমার অন্তত 10-এর মধ্যে তোমার 8 মার্ক এনশিওর হয়ে যাবে। এবং তুমি পৃথিবীতে কখনো মনে করো ইংরেজি না পড়েও তুমি এমন ভাবে সামারি লিখবা যে হচ্ছে যা লিখবে পরীক্ষার খাতায় টিচার খুঁজে পাবে না কোনো বইয়ের পাতায়, মানে একদম মানে তুমি তোমার মতো করে ইউনিক ভাবে এটা লিখবা। আচ্ছা, তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে এই প্যাসেজ থেকে আমরা যে কোনো 3টা বাক্য বাছাই করব। কয়টা বাক্য ভাইয়া? কয়টা বাক্য? 3টা। 3টা। কয়টা বাক্য? 3টা বাক্য। 3টা। আমরা এই প্যাসেজ থেকে 3টা বাক্য, যে কোনো 3টা বাক্য বাছাই করব। 3টা বাক্য, সর্বোচ্চ 3টা বাক্য আমরা প্যাসেজ থেকে 3টা বাক্য বাছাই করব। এখন মনে করো যে আমাদের এই যে এডুকেশনের যে প্যাসেজটা আছে, এই এডুকেশনের প্যাসেজটার মধ্যে, ও আচ্ছা আমার এখানে তো স্ক্রিন শেয়ার হচ্ছে না, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যাই। হোয়াটসঅ্যাপের মধ্যে আমি এই যে এই যে মনে করো যে আমাদের এখানে যে হ্যাঁ, এই যে দেখো এখানে যে প্যাসেজটা আছে এই প্যাসেজটার মধ্যে আমি যে কোনো 3টা বাক্য বাছাই করব। 3টা বাক্যের মধ্যে মানে মনে করো আমি এখানে ধরে নিলাম যে এখানে আমি বাছাই করব যে এডুকেশন গিভস আস, এডুকেশন না, এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস। মনে করো আমরা এটা বাক্য বাছাই করলাম একটা। এরপরে মনে ভাইয়া, করলাম, হ্যাঁ বলো। আমরা যদি ওই যে ফ্লো চার্টের মধ্যে যে লেখাগুলো লিখছি ওগুলো যদি আমরা সামানির মধ্যে রেখে দিই তাহলে না কি হবে? তো মানে তোমার টিচারটা কি এত বোকা যে তোমার একটা প্যাসেজ ফ্লো চার্টেও দিবে আবার একটা প্যাসেজ সামারিতেও দিবে? আমি জাস্ট তোমাদের বুঝাইতে চাইছি যে সামারির যদি প্যাসেজটা আসে তুমি কিভাবে লিখবা, আমি একই প্যাসেজ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে কি হবে, কিছুটা সুবিধা হবে। বুঝছো? তোমার প্যাসেজ তো আলাদা আলাদা আসবে, ফ্লো চার্টের প্যাসেজ আসবে একরকম, সামারির প্যাসেজ আসবে একরকম। আমি বুঝেন নাই? খেয়াল করিনি। বুঝছি বুঝেন নাই? বুঝছি। বুঝছেন? আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে তোমাদের হয়তো যে সামারির প্যাসেজ আর ফ্লো চার্টের প্যাসেজ একই দিবে না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বুঝছো? কিরে, আমি যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, তোমরা সৌজন্যতা বোধ জ্ঞাপন করো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই। আমি তোমাদের জন্য আমার পিসির চার্জ শেষ, বুঝছো? এখন আমি চার্জার প্লাগ ইন খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না, কি করতাম এটা বলো তো একটু। ভাই ইমেল পরে খুঁজেন, হ্যাঁ, ইমেল পরে খুঁজেন। কে বলছে এটা? কেউ একজন। হ্যাঁ, একটু পর। মাত্র কত পার্সেন্ট আছে? 5% আছে। না, আমি চার্জার মাত্র 5% আছে। পাওয়ার ব্যাংক নাই আপনার? পাওয়ার ব্যাংক দিয়ে ল্যাপটপ চার্জ দেয়? পিসি থেকে পাওয়ার ব্যাংক দিয়ে দিবে। আপনার স্টুডেন্ট বলে ভাই, আপনার স্টুডেন্ট বলে কথা, এরকম কথা তো বলবেই। মানে এত ক্রিয়েটিভিটি তোমাদের মাথায় করতে গেছে। পিসি হলে তো দেওয়া যাবে না বুঝছি। ভাই আপনার স্টুডেন্ট বলে কথা।
বুঝেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বুঝছি, আমার বুঝছি। ল্যাপটপে তো আমি দিই, আমার ল্যাপটপ আছে তো আমি পাওয়ার সেগুলো ব্যাংক পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিচ্ছি। পরে দেখা যাবে যে যে ওই তোমাদের ইংরেজি পরীক্ষা তোমরা হয়েছে যে ওই আইসিটি লিখে দিয়ে চলে আসছো, এটা বুঝছো পিসি ভাই ভাইয়া? না, তাড়াতাড়ি করেন, না হলে এটা কি পিসি লিখে নাকি আমাদের ট্যাবলেট? আমাদের পিসি অফ হয়ে যাবে। পিসি নাকি ট্যাবলেট? আমি গরিব মানুষ ভাই, আমি কোনো মতে একটা ওই ডিসপ্লে ভাড়া নিয়ে আর ভাঙারির দোকান থেকে একটা সিপিইউ ভাই ভাড়া আপনাকে নিয়ে বলি আসছি, নাই, আপনাকে বুঝছো? বলি নাই যে পাওয়ার ব্যাংক দিয়ে পিসি চার্জ দিছে, তারে বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। না, ভাইয়া আপনার ওনারা শুধু হয়তো ভর্তি বড় করে লোক, দেন। ওনারা হয়তো বড় লোক, আমি অনেক গরিব। আচ্ছা দেখো তাইলে কি বললাম, হইতে এই পারে। ব্যাপারটা খেয়াল করো, তোমরা এখন কয়জন জয়েন আছো এখানে? ভাইয়া আরেকজন রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট করেন। ঝুলে রাখছেন। আহারে। আমার ফোনে আচ্ছা চার্জ দেখ, শেষ, এর জন্য পিসি তে জয়েন দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করতেছেন না। তাহলে ঠিক আছে, হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা দেখো, আসলে দেখা যাচ্ছে না, আমি এখানে স্ক্রিন শেয়ার করতেছি তো এই জন্য তোমাদের মানে কে কে জয়েন করতেছে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো, আমাদের এখানে যে এডুকেশন এন্ড এই এই যে মনে করো, তাহলে আমরা তিনটা বাক্য, প্রথম কাজ কি, আমরা প্রথম কাজের মধ্যে আমরা প্রথম লাইনের মধ্যে সর্বপ্রথম কি করব, যে প্রথম The লাইনের মধ্যে আমরা passage has been discussed about. ডিসকাসড অ্যাবাউট, হ্যাঁ। এখন অনেকে দেখবা যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এরকম টাইপের দেয়, দ্য প্যাসেজ মানে এরকম, দ্য প্যাসেজ সেইস এরকম, দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ অথবা দ্য মেইন সামারি অফ দ্য প্যাসেজ এরকম টাইপের দেয়। কিন্তু তোমরা ভাইয়ের স্টুডেন্ট, এই জন্য তোমরা একটু ইউনিক হইতে হবে, তোমরা লিখবে কি, দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, মানে টিচার তোমার দেখেই বুঝে যাবে যে তুমি ইংরেজিতে কতটা পারো। এখন তুমি পারো আর না পারো সেটা তো পরে হিসাব, সেটা আমি না জানি। তাহলে তুমি লিখবা কি, দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। আচ্ছা, এরপরে তুমি এই বাক্য থেকে, এই পুরো পেজ থেকে যে কোনো তিনটা বাক্য বাছাই করলা। আচ্ছা, এই তিনটা বাক্য মনে করো এই একটা বাক্য, এডুকেশন গিভস আস নলেজ, মনে করো এই একটা বাক্য নিলা। এরপর হচ্ছে যে কই গেল যে মনে করো কই, উই লার্ন টু থিঙ্ক, মনে করো এই বাক্যটা আমি নিলাম, যে অবস্টাকলস অফ আওয়ার থটস। আচ্ছা যাক, এই এই একটা বাক্য নিলাম। এরপর হচ্ছে যে এডুকেশন হেল্পস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, মানে তুমি তোমার মতো করে কি করবা, যে কোনো তিনটা বাক্য বাছাই করবা। এখন এই তিনটা বাক্য বাছাই করার কাজ কি, ওই যে পরের ওয়ার্ড আগে করে বা আগের ওয়ার্ড পরে করে লিখে দিবা না, মানে সুন্দর করে পরীক্ষার খাতায় হুবহু প্রশ্ন তুলে দিবা আর কি। না তাহলে তোমরা ভালো মার্ক পাবা, মানে একদম পাবা, মার্ক পাবা, ঠিক আছে, একদম মার্ক, কিন্তু তোমাকে মানে মার্ক একদম মানে তুমি পাবা, কিন্তু এটা পাবা আর কি। আচ্ছা দেখ, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা কখনো হুবহু তুলবো না। এখন আসো যে আমরা, হ্যাঁ এখন আসো আমরা মনে করো এই তিনটা বাক্য বাছাই করলাম। কোন তিনটা বাক্য? একটা হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস, মনে করো এটা একটা বাক্য। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, এটা একটা বাক্য। আর এডুকেশন হেল্পস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এটা একটা বাক্য। এই তিনটা বাক্য আমি বাছাই করলাম। এই তিনটা বাক্য বাছাই করার পর আমরা এই বাক্যগুলোকে আমরা হুবহু লিখবো না। তো এবার এই যে তোমাদের এই তিনটা বাক্য লেখার তোমাদেরকে তিনটা প্রসেস বলবো, যার যেটা সুবিধা হয়, যে যেটা ভালো পারো সেটাকে সেভাবে লিখবা। প্রথমে একদম অ্যাডভান্স লেভেলের, মানে সবচেয়ে বেস্ট হয় কি, যে এই বাক্যগুলো পড়ে, যে বাক্যগুলো তুমি বাছাই করছো এই বাক্যগুলোকে তুমি পড়ে তুমি নিজের মতো করে, নিজের মতো করে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, জি তুমি ভাইয়া। নিজের মতো করে পুরো বাক্যটা পড়ে এই বাক্যগুলোর থিমটা তুমি নিজের মতো করে লিখবা। মনে করো তুমি এখানে দিতে যাচ্ছ যে এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস, এটাকে তুমি দিতে যাচ্ছ, তাহলে তুমি এটাকে এভাবে করতে পারো, education gives us skills and a set of মানে accessories বা এরকম টাইপের, মানে তুমি জাস্ট, আমার তো এখন হচ্ছে যে আমি যেহেতু তোমাদের দ্রুত ইয়া করতেছি, মানে তোমরা জাস্ট একটু চিন্তা করে সুন্দর করে লিখবা আর কি, যে তুমি এভাবে দিতে পারো যে education gives us to improve our skills and set of manifestations অথবা set of abilities এরকম টাইপের, মানে তোমরা এই পুরো বাক্যের থিমটা নিজের ভাষায় লিখবা, মানে নিজে প্রথমে পুরো বাক্যের মিনিংটা বুঝে এরপরে নিজের ভাষায় লিখবা। এটা একটা প্রসেস, এক নাম্বার প্রসেস। এখন ভাইয়া আমি তো ইংরেজি কিছু পাই না, নিজের মতো কেমনে লিখবো, যে আমি তো ইংরেজি বানাই লিখতেই পাই না। আচ্ছা যাক, তো তোমরা যারা এটা পারবা না, প্রথম স্টেপ পারবা না, তাদের জন্য দ্বিতীয় স্টেপ একটু ভালো করে শোনো। তাহলে প্রথম স্টেপ হচ্ছে সবচেয়ে বেস্ট হয়, মানে পুরো বাক্যটা পড়ে নিজের মতো করে লিখা। এরপরে আসো যারা পারবা না, যারা পারবা না তাদের জন্য দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটা কি? দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই প্যাসেজের মধ্যে, মানে তুমি লাইনগুলো তুলবা ঠিক আছে, কিন্তু লাইনের যেই ওয়ার্ড গুলার তোমার সিনোনিম জানা আছে, মনে করো, মনে করো গিভস, মনে করো এরপরে নলেজ, এরপরে অ্যাবিলিটিস, মনে করো এই ওয়ার্ড গুলা তোমার সিনোনিম জানা আছে। যেমন গিভ মানে হচ্ছে দেওয়া, তাহলে দেওয়া ইংরেজি কি? প্রোভাইড।
হ্যাঁ, মনে করো আরেকটা সিনোনিম জানা আছে নলেজ। নলেজের আরেকটা সিনোনিম তোমাদের অনেকে জানা আছে, যে মনে করো লার্নিং, অথবা হচ্ছে যে মানে এরকম টাইপের দিতে পারো লার্নিং। আচ্ছা ধরে নিলাম যে লার্নিং। এরপরে সেট অফ অ্যাবিলিটিস, মনে করো অ্যাবিলিটিস মানে হচ্ছে দক্ষতা, তাহলে তুমি এখানে অ্যাবিলিটিস এর বিপরীত ওয়ার্ড মনে করো তোমাদের অনেকের মনে আছে স্কিল। তাহলে তুমি কি করবা, পুরো বাক্যটা লিখবা ঠিক আছে, কিন্তু জাস্ট তুমি ওই ওয়ার্ডগুলাকে সিনোনিম হিসেবে লিখবা। কিরকম, যেহেতু হুবহু বাক্য তোলা যাবে না, তাহলে তুমি এখানে দিতে পারো যে এডুকেশন provides us নলেজ। নলেজের জায়গায় তুমি মনে করো লার্ন, অথবা হচ্ছে যে আরো অনেকগুলো ওয়ার্ড আছে এডুকেশনের, এই টাইপের ওয়ার্ড গুলা তুমি এখানে লিখতে পারো। হ্যাঁ, মনে করো জ্ঞানের এরকম টাইপের যে ওয়ার্ড গুলো মাথায় সেরকম টাইপের লিখতে পারো। এন্ড সেট অফ অ্যাবিলিটিস, অ্যাবিলিটির জায়গায় তুমি মনে করো লিখলা যে স্কিলস, এন্ড সেট অফ স্কিলস। হ্যাঁ, টু 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 পারফর্ম মিনিংফুলি ইন লাইফ, অথবা টু টু ইমপ্রুভ আওয়ার লাইফ মিনিংফুল, মানে এরকম টাইপের একটু ঘুরাই পেঁচে সুন্দর করে লিখে দিবা। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? জি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। কাদের জন্য? যারা প্রথম স্টেপ। তাহলে বেস্ট হয় তুমি পুরো বাক্যটা পড়ে নিজের মতো করে একটা বাক্য তৈরি করা। দ্বিতীয় হয়, আর হচ্ছে যে দ্বিতীয় নাম্বার হয় তুমি যদি পুরো বাক্যটা লিখতে না পারো, তাহলে তুমি কি করবা, যে মেইন কিছু স্পেসিফিক ওয়ার্ড গুলা দেখবা, এবং ওই ওয়ার্ড গুলার তুমি কি করবা, সিনোনিম লিখে দিবা। এখন ভাই আমি সিনোনিমও পারি না, আমি ওই যে ইংরেজিতে লিখতেও পারি না। এখন তুমি যে ইংরেজিও লিখতে না পারো, সিনোনিমও লিখতে না পারো, তাইলে তোমার জন্য কে আছে? তোমার জন্য তাফিম ভাই আছে। তাফিম ভাই মানে আরেকটা স্টেপ। তাহলে এবার দেখো তোমার জন্য আরেকটা স্টেপ, সেটা হচ্ছে কি, যে একটু যারা এই দুইটা পারবা না তাদের জন্য স্টেপ আছে, মানে তুমি না লিখে যাইবা কই, তোমার অবশ্যই মার্ক করে আসবাই, তুমি আনসার করে আসবে। এবার তোমাদের জন্য একটা টেকনিক শিখাই দিই, যে দেখো তুমি এই পুরো বাক্যের মধ্যে, মানে তুমি এটা কখন স্টেপ করবা, এটা হচ্ছে লাস্ট যখন তুমি পারবা না, কারণ এটার মধ্যে 10 মার্ক। তো তোমরা চেষ্টা করবা সময় একটু বেশি লাগলো, দরকার হলে মানে 10-15 মিনিট টাইম লাগলো, তুমি যাতে একটু ভালো করে যাতে লিখে আসতে পারো। আচ্ছা, এখন মনে করো যে তুমি ওই ইংরেজিটাও লিখতে পারতেছো না, সিনোনিমও লিখতে পারতেছো না, তো তখন তুমি কি করবা? তখন তুমি হচ্ছে যে কিছু 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 যে যে বাক্যগুলা বাছাই করছো, ওই বাক্যগুলোর মধ্যে প্রিপজিশন কোথায় আছে দেখবা। মনে করো এই এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, এই বাক্যটা যে তুমি নিলা, এখানের মধ্যে প্রিপজিশন কোথায় কোথায় আছে দেখো, অফ, আর একটা হচ্ছে কি, টু। হ্যাঁ, তাহলে এবার তুমি কি করবা, তুমি করবা কি, যে প্রিপজিশন যুক্ত অংশটা আগে লিখে ফেলবা, যে টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস, মানে উল্টাই জাস্ট এটা একটু লিখে দিলা। আর এডুকেশনের বিপরীত তো লার্নিং আছে, তুমি লার্নিংটাকে এইভাবে দিলা। তাহলে এই যে দেখো, মানে তুমি বাক্যটা লিখতেছো কিন্তু হুবহু না, তাহলে এটা হচ্ছে তোমার জন্য লাস্ট স্টেজ, মানে তুমি অন্তত এইভাবে লিখলে ন্যূনতম 5-6 হলেও বাবা। বুঝতে পারছো ভাইয়া? জি। এরপরে আসো, যে মনে করো উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস এন্ড আর্টিকুলেট আওয়ার থটস, উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, এরকম টাইপের এই বাক্যটা তুমি মনে করে নিলা। তাহলে টু কমিউনিকেট উইথ আদার্স এই অংশটা পরে লিখে, এই অংশটা আগে লিখে বাকি অংশটা আগে লিখে ফেলবা। বুঝছো? জি ভাইয়া। বুঝা গেছে? তাহলে তাহলে সামারি থেকে আর মার্ক মিস যাবে? না। যাবে না। তোমাদের 3টা না। টেকনিক শিখিয়ে দিলাম, তোমরা একটা না একটা দিয়ে কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, এবং পারবা। এবং এই 3টা বাক্য লেখার পর, তোমরা লাস্টের দিকে একটা কনক্লুশন লিখে দিবা এক বাক্যে, যে ওভারঅল রিডিং দিস প্যাসেজ উই ক্যান সে দ্যাট এই সামথিং, মানে হচ্ছে যে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। এরপর হচ্ছে মনে করো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আসলো, যে নেলসন ম্যান্ডেলাস লাইফ স্কেচ ইজ ভেরি হেল্পফুল ফর আওয়ার এডুকেশন, মানে এরকম টাইপের তুমি একটা নিজের একটা মন্তব্য তুলে ধরবা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ও আরেকটা বিষয় তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে সেটা হচ্ছে ওই তোমাদের দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট একটা বাক্য বলছিলাম না? হ্যাঁ। হ্যাঁ, ওই বাক্যের পরে দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য লাইফ স্কেচ অফ নেলসন ম্যান্ডেলা এন্ড স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা, এরকম টাইপের, অথবা এডুকেশন এন্ড ইটস প্রসেস, এরকম টাইপের লিখবা। লিখার পর আরেকটা বাক্য অ্যাড করতে পারো, দ্য অথর অফ দ্য প্যাসেজ, একটু লিখে নাও, দ্য অথর অফ দ্য প্যাসেজ মেইনলি ফোকাসড অন, দ্য অথর অফ দ্য প্যাসেজ মেইনলি ফোকাসড অন, দ্য অথর অফ দ্য প্যাসেজ মেইনলি ফোকাসড অন, এটা একটু লিখে নাও। The author of the passage mainly focused on, লিখছো?
হ্যাঁ, তাহলে দ্য অথর অফ দ্য প্যাসেজ মেইনলি ফোকাসড অন, এটা লিখে ওই পুরো প্যাসেজের মূল বাক্যটা আরেকটু ডিটেইলসে আলোচনা করে দিবা। মানে মনে করো তুমি প্রথম বাক্যে লিখলাম, এই যে একটু বলে দিই, দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট এডুকেশন অ্যান্ড ইটস প্রসেস দিলা। এরপরের বাক্যে কি করলা, দ্য অথর অফ দ্য প্যাসেজ মেইনলি ফোকাসড অন educational expenses and educational কি বলে ম্যানিফেস্টেশনস, মানে এরকম টাইপের আরেকটা, মানে আরেকটু ডিটেইলস একটু আলোচনা করে দিবা। যে প্রথমে লিখলা দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট এডুকেশন, এরপরে তুমি কি করবা যে দ্য প্যাসেজ, দ্য অথর অফ দ্য প্যাসেজ মেইনলি ফোকাসড অন হাইড্রেশন ব্রেক না, আচ্ছা, দ্য অথর অফ দ্য প্যাসেজ মেইনলি ফোকাসড অন এডুকেশনস এন্ড ইটস ম্যানিফেস্টেশনস, অথবা এন্ড ইটস প্রসেস, অথবা এরকম টাইপের, মানে তুমি এখানে তুলে ধরতে পারবা। বুঝছো? তাহলে তোমার দুইটা বাক্য হয়ে গেল। জি বুঝছি। শেষ। তাহলে এখানে কি আর মার্ক মিস যাবে? ভাইয়া লাস্টে এখন তো আসো, আমরা তোমাদেরকে মজার বিষয় যেটা বলি সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকে আমার স্টুডেন্ট, প্রত্যেকে আমার কাছ থেকে শিখে আমার টেকনিক গুলো অ্যাপ্লাই করে লিখবা। কিন্তু আরো মজার বিষয় হচ্ছে যে দেখবা যে কারোর সাথে কারো লেখা মিলবে না, যেটা অনেক বেশি তোমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে হেল্পফুল হবে। কারণ মনে করো তুমি যে 3টা বাক্য বাছাই করছো, মনে করো আক্কাস আলী সেই 3টা বাক্য বাছাই করবে না, অথবা হচ্ছে যে তোমার কি হাসুনির মা 3টা বাক্য কি করবে না, বাছাই করবে না, অথবা হচ্ছে রহিমা বেগম 3টা বাক্য বাছাই করবে না। মানে এক একজনের বাছাই করার স্টাইল এক এক রকম হবে। আবার তুমি যে সিনোনিম লিখতেছো, মনে করো রহিমা বেগম ওই সিনোনিম লিখবে না, আমেনা বেগম সেই সিনোনিম লিখবে না, আক্কাস আলী এই সিনোনিম লিখবে না। মানে ওয়ার্ডটা কিন্তু দুইটা, শেষে কাস আছে, কিন্তু একটা হচ্ছে আক্কাস আর একটা হচ্ছে ঝাক্কাস। দেখো মানে, কিন্তু মানে সেম জিনিস থাকবে, কিন্তু মানে হচ্ছে যে একটু ভিন্ন থাকবে। বুঝছো? কারণ তোমরা সাধারণ না, সাধারণের চাইতে একটু উপরে। বুঝছো? ভাইয়া ভাইয়া কনক্লুশন পড়া গন্ধ আসতেছে। হ্যাঁ, মানে লাস্টে যে লেখাটা লিখবো এটা একটু বলেন। লাস্টে যে লেখাটা লিখবা, লাস্টে জি লেখাটা কোনটা জানি বলছিলাম, কোনটা? ও, দীপকের বিরুদ্ধে অপরিসীম, এটা লিখে দিবা। অথবা ড্রাগ এডিকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, ওকে। we have to become drug addicted. আচ্ছা দেখ, লাস্টে ওই বাক্যটা কি করবা, তুলে ধরবা, যে হচ্ছে যে মানে ওভারঅল সিইং দিস প্যাসেজ, অথবা ওভারঅল আফটার অল, অথবা ফাইনালি উই ক্যান সে দ্যাট এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ এন্ড, অথবা লিখে, মানে এটা আবার দীর্ঘ করতে যায় না, মানে তুমি জাস্ট একদম সংক্ষেপে এক বাক্যে যে উই হ্যাভ টু এডুকেট প্রপারলি, মানে এরকম টাইপের একটা, জাস্ট আমি তো প্যাসেজ অনুযায়ী, মানে তোমার প্যাসেজ অনুযায়ী একটা মন্তব্য তুলে ধরবো আর কি, জাস্ট এক বাক্যে। বুঝা গেছে ভাইয়া? জি। কে প্রশ্ন করছিল আমারে? নিহা। এখন মজার বিষয় হচ্ছে, আমার কাছে যে একবার প্রশ্ন করে সে আর জিন্দেগিতে আমার প্রশ্ন করে না, এবং সে যে ভাইয়া প্রশ্ন করছে সাউন্ড কম। সেটাও সে স্বীকার করে না। কি একটা ভাইয়া অবস্থা! আমি প্রশ্ন করছিলাম। ও আচ্ছা, সাদিয়া ভুঁইয়া না? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে অবশ্যই তুমি স্বীকার করলা। আচ্ছা যাক, হ্যাঁ, আরেকটা আসছে যে সাদিয়া, মানে পৃথিবীতে ওই যে 3 ভাগের 2 ভাগ পানি আর বাকি 1 ভাগ হচ্ছে সাদিয়া। আরেকটা সাদিয়া এসে বলতেছে ভাইয়া সব পড়ায় ফেলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। কি আপনি কি পৃথিবীর বাহিরে? এই যে আমি তো বললাম যে হচ্ছে পৃথিবীতে 3 ভাগের 1 ভাগ পানি, 2 ভাগ পানি আর বাকি 1 ভাগ হচ্ছে সাদিয়া, আর আমরা যারা আছি তারা ওই যে পানি আর সাদিয়ার মাঝামাঝি অবস্থানের মধ্যে আছি আর কি। আচ্ছা দেখো, তাহলে কি বললাম যে আমাদের হ্যাঁ, আরেকটা সাদিয়া এসে বলতেছে ভাইয়া পড়াই ফেলছেন নাকি। তো সাদিয়া, তোমাকে ওয়েলকাম টু পৃথিবী, তুমি মাত্র পৃথিবীতে ল্যান্ড করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অভিনন্দন। আচ্ছা দেখ, গুড মর্নিং। আচ্ছা গেল, তাহলে আমাদের সামারি শেষ, ফ্লোচার্ট শেষ, সবাই ক্লিয়ার হয়েছো? পারবা? জি পারবো। আচ্ছা এরপরে আসুন, জি হ্যাঁ, হাল্লা রাখছে আর কি, কোন রকম এরকম করে বলার কি আছে, জি পারবো, ইনশাল্লাহ পারবো ভাই, এগুলো কোনো ব্যাপার না, এভাবে বলবা। জি পারবো আবার কি? নেক্সট বলো, টাইমে সবাই বলো। জি ভাইয়া আমারই পারবো। পানি পানি। এই তো হয়ে গেছে। আচ্ছা দেখ, তাহলে এবার আসো আমাদের চল। আব্দুল মতিন ভাই, গ্রাফ চার্ট পড়ান, মোবাইল অফ হয়ে যাবে। আচ্ছা বুঝছি, তোমরা তো অনেকে আইফোন ইউজ করো না, আইফোনে তো কখনো চার্জ দেওয়াই লাগে না। আচ্ছা তাহলে এখন আসো, আরেকটা বলতেছে রিপোর্ট, এরে ফার্স্ট পেপারে রিপোর্ট আছে, মানে কোন দুনিয়াতে আসো তোমরা, কি যে করতাম আমি, আল্লাহ এদেরকে নিয়ে। ভাইয়া সাউন্ড কম কেন? ওই যে ইয়া করো, মাইক্রোফোন ভাড়া নাও আরেকটা।
তাহলে আমাদের আর নাহলে দেওয়ার মতো স্পিকার লাগাই লাগে করো ক্লাস। আচ্ছা, যাতে আশেপাশের মানুষ শুনতে পাই যে আমি একা কেন ক্লাস করবো, আপনারাও ক্লাস করেন। তাহলে এবার আসো আমাদের লাস্ট টার্ম হচ্ছে গ্রাফ চার্ট। আচ্ছা, এবার এবার আসো, গ্রাফ চার্ট কই? সবাই কি দেখতে পাচ্ছ? জি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো আমি তোমাদের একটা ভাইয়া গ্রাফ চার্ট ইম্পর্টেন্ট নাকি পাই চার্ট ইম্পর্টেন্ট? এখানে গ্রাফ, আমি একটা প্যাসেজ মানে একটা প্রশ্ন দিই বিভিন্ন কোশ্চেন। এই যে দেখো ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আমাদের এই যে গ্রাফ চার্ট যেটা, এখানে একটা গ্রাফ চার্ট আছে, এই যে দেখছো সবাই? না ভাইয়া। দেখছো দেখা যাচ্ছে না। অন্ধকার হয়ে আছে। গ্রাফ চার্ট দেখা? কি রে, কথা বলতেছে না কেন? দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে না? তো। ভাইয়া শুধু আপনার ছবি দেখা যাচ্ছে। এখন এখন আপনার ছবি দেখা যাচ্ছে। আজকে প্রবলেম ভাইয়া দেখা অন্ধকার হয়ে যাচ্ছে আছে। ভাইয়া, দেখা যাচ্ছে। অন্ধকার আপনার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে কিন্তু পড়া দেখা যাচ্ছে না। ভাইয়া নেট স্লো আপনার। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এই যে দেখো এখন 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 হ্যাঁ জি দেখা ভাইয়া দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, ভাইয়া তাহলে একটু খেয়াল করো। ভাইয়া গ্রাফ জি ভাইয়া, ইম্পর্টেন্ট নাকি পাই ইম্পর্টেন্ট? দোনোটা সেম জিনিস, আমি দুইটাই দিছি। একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের এই যে গ্রাফ চার্ট, মনে করো আমাদের এই যে গ্রাফ চার্ট, এটা একটা গ্রাফ চার্ট। এই গ্রাফ চার্ট মনে করো পরীক্ষার মধ্যে আসছে। এখন এই ঠিক সেম প্রসেসটা, ওই যে তোমাদের ফ্লো চার্টে যে প্রসেসটা দেখাইছি, গ্রাফ চার্টের মধ্যে সেম প্রসেসটা অ্যাপ্লাই করবা। যে দেখো এখানে হচ্ছে যে তোমার প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে ওই গ্রাফ চার্টে কোন টপিক সম্পর্কে আলোচনা করতে বলছে। আচ্ছা, এখন দেখো এই টপিকটা খুঁজে বের করবো কেমনে? ঠিক সেম ইংরেজির মতো, যে ওই যে ফ্লো চার্টের মতো, যে হচ্ছে যে দেখবা যেখানে শোস ওয়ার্ডটা কোথায় আছে, দেখছো? এই যে শোস ওয়ার্ডটা আছে, পাইছো? দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে আসো, মনে করো আমি আরেকটা পেজ তোমাদেরকে দেখাই। এই যে বোর্ড, এগুলা জুম সবগুলা করতে ভালো হয়। সবগুলা বোর্ডের প্রশ্ন। এই যে দেখো যে শোস, এই শোস ওয়ার্ডটা দেখছো? হ্যাঁ, এই শোস ওয়ার্ডটা দেখা গেছে। এরপরে আসো, মনে করো আরেকটা বোর্ডের প্রশ্ন। এই যে মনে করো এটা একটা পাই চার্ট, এই যে শোস, এই শোস ওয়ার্ডটা দেখছো? এই যে মানে তুমি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তুমি মানে মিনিং বুঝো আর না বুঝো, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তুমি দেখবা যে শোস ওয়ার্ডটা আছে। তো এই শোস ওয়ার্ডটা যেখানে আছে মনে করবে এটার পরেই তোমার টপিক। তাহলে এই যে পাই চার্ট যেটা দেখলাম, এই পাই চার্টের টপিক কোনটা? দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ ট্রাভেলিং ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়ে পার ডে, মানে বাংলাদেশে যে সকল মানে ভ্রমণ পিপাসু যারা আছে তাদের নিয়ে একটা ইয়া। এরপরে আসো দেখো আরেকটা তোমাদেরকে বলি। এই যে তাহলে এটার মধ্যে কি বলছে যে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। তাহলে এই যে দেখো এখানে এডুকেটেড পিপল নিয়ে আলোচনা করতেছে। মানে এই যে দেখো এখন তারা তো আর জানতো না যে তোমরা কতটা শিক্ষিত, জানলে হয়তো এডুকেটেড পিপল নিয়ে আলোচনা করতো না। আচ্ছা, এরপরে আসো, এখানে কি বলতেছে যে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। মানে এই যে দেখো মানে তোমার প্রত্যেকটা টপিকের মধ্যেই তুমি আগে টপিকটা খুঁজে বের করবা। আচ্ছা, টপিকটা খুঁজে বের করার পর আমি জাস্ট তোমাদেরকে তিনটা জিনিস বলবো, তিনটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড দিয়ে তুমি একটা গ্রাফকে সাজাই লিখবা, তিনটা ওয়ার্ড। আচ্ছা, এই তিনটা ওয়ার্ড কি কি দেখো, ভালো করে খেয়াল করো। একটার নাম হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ মানে কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। আরেকটা হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজ মানে হচ্ছে কমা।
আরেকটা হচ্ছে রিস্ট মানে হচ্ছে পৌঁছা। তাহলে মাত্র 3টা ওয়ার্ড দিয়ে তুমি গ্রাফ চার্ট কমপ্লিট করবা পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে, এবং ইনশাল্লাহ তোমরা সেখানে এই যে 10-এর মধ্যে ইনশাল্লাহ ন্যূনতম 7, 8, 9 ইনশাল্লাহ পাবা। তাহলে কি বললাম যে আমাদের এই যে প্রথমে আমরা কি বলবো, কি কি ওয়ার্ড বলছি ভাইরা একটু বলো তো দ্রুত। ইনক্রিজ, ডিক্রিজ, আরেকটা কি রিস্ট, ইনক্রিজ, ডিক্রিজ, আরেকটা হচ্ছে রিস্ট শব্দের অর্থ হচ্ছে পৌঁছা। আচ্ছা এবার সবাই একটু দেখো যে আমরা এবার এই প্যাসেজটা লেখার পর আমি সর্বপ্রথম যে হেডিং দিব যে আমরা হেডিংটা কিভাবে দিব, ওই সহজ ওয়ার্ডটার পরে মানে একটা হেডিং আকারে দিব, প্যারাগ্রাফের যেরকম হেডিং দাও। তাহলে আমি লিখবো কি, দা চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এটা আমরা হেডিং হিসেবে দিলাম। এরপরে আমি লেখা শুরু করবো, এখান থেকে মনে করে লেখা শুরু করবো, দ্য গ্রাফ চার্ট shows the choice of profession by educated people in our country, মানে এই যে বাক্যটা এটা হুবহু আমরা তুলে দিব, মানে এখানে প্রথম বাক্যে the graph chart shows the choice of profession by educated people in our country, এরকম টাইপের। আচ্ছা এবার আসো আমরা প্রত্যেকটা সালকে বর্ণনা করব এবং প্রত্যেকটা জিনিসকে বর্ণনা করব, বর্ণনার পাশাপাশি একটা করে মন্তব্য দিব। এটাই কি দিব, মন্তব্য দিব। আচ্ছা কেমন, যে we can see this chart, এবার আমরা লিখবো কি, we can see this chart, the number of educated people in our country choose as their profession farming as their profession was is only, এখানে যেহেতু কোনো সাল দেওয়া নাই তাহলে is only 10%, মাত্র কত পার্সেন্ট তুমি দেখতে পাচ্ছ, মাত্র কত শতাংশ, 10%। এবার তুমি তোমার একটা মন্তব্য লিখে দিবা, দ্যাট ইজ ভেরি লো ফ্রম আওয়ার কি বলে যে দ্যাট ইজ ভেরি লো ফর আওয়ার মানে পিপল, অথবা ফর আওয়ার কান্ট্রিম্যান, এরকম টাইপের নিজে একটা তুলে দিলা। তাহলে প্রথমটা হচ্ছে যে তুমি একটা সাল বর্ণনা করবা এবং পরেরটা হচ্ছে তুমি তোমার একটা মন্তব্য দিবা। বাট people choose as their profession, people choose business as their profession, তুমি এখানে লিখবা যে increased and reached to কত পার্সেন্ট, 20%। এরপরটা দিবা গভ জব and reached to কত পার্সেন্ট, 60%, that was about double from the previous মানে তোমার প্রফেশন। মানে তুমি এভাবে প্রত্যেকটা ওয়ার্ড বর্ণনা করবা, প্রত্যেকটা লাইন বর্ণনা করবা, প্রত্যেকটা লাইন বর্ণনার পাশাপাশি তুমি তোমার একটা মন্তব্য তুলে ধরবা। এট লাস্ট তুমি লিখবা ওভারঅল সিইং দিস চার্ট উই ক্যান সে দ্যাট, মানে তুমি এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে কোনো প্যাসেজের মধ্যে দেখবা সর্বোচ্চ একটা জিনিস থাকবে, সর্বনিম্ন একটা জিনিস থাকবে। তো তুমি সর্বোচ্চ এবং সর্বনিম্নটা তুলে ধরে তুমি তোমার একটা কম্পারিজন দিয়ে দিবা, মানে কিরকম, যে ওভারঅল সিইং দিস চার্ট উই ক্যান সে দ্যাট যে the choice of profession by educated people in our country, they choose business as royal amount of people, and that is about 60%, এরকম টাইপের দিতে পারো। and the people not interested in research working, এই যে দেখো সবচেয়ে কম মনে হয় না, ফার্মিং এর চাইতে রিসার্চ ওয়ার্কিংটা কম। হ্যাঁ তাহলে এই যে দেখো রিসার্চ ওয়ার্কিং, এন্ড ইফ উই ওয়ান্ট টু প্রগ্রেস আওয়ার কান্ট্রি, এন্ড হচ্ছে যে তুমি দিতে পারো যে এন্ড আওয়ার ইকোনমিক্যাল সিস্টেম অর এডুকেশনাল সিস্টেম, উই হ্যাভ টু মোস্টলি improve our research working and farming sections। হ্যাঁ তো এইভাবে একটা নিজের একটা মন্তব্য দিয়ে লাস্টে একটা তুলে দিবা, যে হচ্ছে মানে এরকম টাইপের বলে দিবা, শেষ। এরপর আসো মনে করো যে তোমার এই যে মনে করো আমি তোমাদেরকে একটা যে একটু আগে যেটা দেখাইছিলাম, হ্যাঁ এই যে ঠিক সেম কাহিনীটা এখানে ঠিক সেম বোর্ডে তুলে দিছে, আমি একটু আরেকটু নতুন টাইপের একটা দেখাচ্ছি তোমাদের কাছে কিনা। এখানে 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 কোথায়, সেম সবগুলাই তো নিয়ে করতেছে পাই চার্ট। এরপরে এই যে দেখো এখানে সাল দিয়ে বর্ণনা করছে। আচ্ছা আরেকটা পাই কিনা একটু দেখি না। আচ্ছা দেখ এখানে আমরা বলি এই যে মনে করে এটা যদি আমরা বর্ণনা করি তাহলে আমরা লিখবো যে দা এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার ইন পার্সেন্টেজ, এই যে দেখো এখানে তাহলে ইন 2005 উই ক্যান সি দ্যাট দা পিপল, এই যে দেখো এটা কি, এই লাইনটা কিসের একটু দেখো তো, এই লাইনটা কিসের, এগ্রিকালচারের, দেখছো? এই লাইনটা কিসের, এই লাইনটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এই লাইনটা কিসের, এই লাইনটা হচ্ছে যে তোমার সার্ভিসের। তাহলে তুমি এখানে বলবা ইন দ্য ইয়ার অফ 2005 দা engagement of child labor in agriculture
in agriculture was 60 is নাকি was was হুম যেহেতু 2005 সালের কথা বলতেছে তাহলে was 62% and and in industry 15% and in service 23%. That was very মানে high amount of people মানে amount of child এটার মাঝে কি পার্থক্য দেখাবো? বুঝি নাই এই তিনটার মাঝে কি পার্থক্য দেখাবো? না 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 পার্থক্য দেখানোর দরকার নেই, তুমি জাস্ট এক্সপ্রেস করবা যে তুমি কি দেখতে পাচ্ছ এবং তুমি তোমার একটা মন্তব্য তুলে ধরবা যে কোনটাতে বেশি যাচ্ছে কোনটাতে কম যাচ্ছে, এটা একটু মন্তব্য তুলে ধরবা। বাট আফটার মনে করো কত 5 থেকে এই যে দেখো অনেক এই এই সাল থেকে এই সাল অনেকে দেখবা লিখে যে তোমরা লিখো যে ইন দ্য ইয়ার অফ 2005, অনেকে লিখে ইন দ্য ইয়ার অফ 2012। তো একবার প্রত্যেকটা লাইনে লাইনে ইন দ্য ইয়ার অফ 2005 ইন দ্য ইয়ার অফ 2012 এরকম না লিখে কিছু ভ্যারিয়েশন আনতে পারো। মনে করো তুমি প্রথম বাক্যে লিখলা ইন দ্য ইয়ার অফ 2005, পরের বাক্যে লিখলা আফটার কত ইয়ার, একটু দেখো তো 5 থেকে 12 কত বছর হয়, 7 বছর, তাহলে আফটার 7 ইয়ার। আফটার কত, আফটার 7 ইয়ার দা দা এগ্রিকালচার সেকশন ইনক্রিজ নাকি ডিক্রিজ, একটু দেখো তো। ডিক্রিজ হবে। ডিক্রিজ এন্ড এই যে ইন্ডাস্ট্রি সেকশনে যেটা আছে সেটা কি ইনক্রিজ নাকি ডিক্রিজ, ইনক্রিজ। এরপর হচ্ছে যে এবং তোমাদের যে সার্ভিস সেকশন যেটা আছে সেটা কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে, ইনক্রিজ। increased and these two 369% and these two 19%, মানে এরকম করে করে এক্সপ্রেস করবা, বুঝছো? এরপরে লাস্টের দিকে নিজের একটা কনক্লুশন তুলে ধরবা। বুঝে গেছে ভাইয়ারা? আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলি যে আমরা তো প্রথম বাক্যের মধ্যে যে তো লিখবো যে দা গ্রাফ শোস এরকম, মানে দা অ্যামাউন্ট অফ পিপল লিভিং বিলো দা পভার্টি লাইন, অথবা হচ্ছে যে তোমার কি বলে যে প্রফেশন, এরকম টাইপের লিখবো। তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের খাতার মধ্যে একটু ইউনিক থাকা লাগবে। যখন এই টাইপের চার্ট গুলো আসবে, আরে আমি হারাই ফেলছি, হ্যাঁ যে এই যে দেখো যখন এই টাইপের চার্ট গুলো আসবে মানে লম্বা লম্বা পিলারের মতো, এই যে দেখবা মনে করো এই যে ব্রাজিলের পতাকার মধ্যে মাঝখান দিয়ে বলের মাঝখান দিয়ে যেরকম আছে আর কি, এটা মনে রাখবা, তাইলে আর কখনো ভুলবা না। তাহলে এই যে দেখো এই টাইপের যে জিনিসগুলো আছে, তাহলে এরকম টাইপের যদি থাকে একদম সোজাসুজি ভাবে উপরের দিকে, তাহলে এইগুলাকে একটা ওয়ার্ড লিখতে পারো বলে হরিজোনাল অক্সিস। মানে তোমরা একদম, তাহলে টিচার তো বুঝবে বাবা এ তো মারাত্মক লেভেলের ইংরেজি পারে, অনেক ইংলিশম্যান, মনে হয় গুলিস্তান থেকে সে আইএলটিএস কোর্স করছে, তো তোমার নাম্বার অনেক বাড়াই দিবে। তাহলে এই যে দেখো এটার নাম কি হবে, হরিজোনাল অক্সিস। চিন্তা করো, যে স্টুডেন্ট আগে গ্রাফ চার্ট লিখতে পারতো না সেই স্টুডেন্ট এখন হরিজোনাল অক্সিস দিয়ে লিখতেছে। চিন্তা করো হরিজোনাল, এটা আমি লিখতে কি পরিমাণ কষ্ট হচ্ছে, তারপর আমি লিখে দিচ্ছি হরি, এরপরে জেড ও এন, এরপরে এ, এরপরে এল, কত স্ট্রাগল করে লিখতেছি। তাহলে হরিজোনাল অক্সিস, বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ হরিজোনাল অক্সিস। একজন বলতেছে ভাইয়া হরিজোনাল অক্সিস মানে কি, এটা মানে জানা লাগবে না তোমার হরিজোনাল অক্সিস কি, তুমি লিখে দিবা, ভাইয়া বলছে মানে তুমি লিখে দিছো, শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই হরিজোনাল অক্সিস মনে হচ্ছে স্তম্ভ, স্তম্ভ মানে উলম্ব স্তম্ভ বলে এগুলাকে, এই যে মানে একদম সোজাসুজি যে ইয়াগুলা আছে। তাহলে এই যে দেখো এটা হচ্ছে কি হরিজোনাল অক্সিস। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার হইছো সবাই? হ্যাঁ তাইলে হ হ বলতেছে। আচ্ছা দেখো তাহলে দ্য গ্রাফ আমরা ওই যে মানে প্রথমে তো আমরা লিখবো যে হেডিং দিব, হেডিং দেওয়ার পর দ্য গ্রাফ শোস দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, মানে এই লাইনটা না লিখে দ্য গ্রাফ শোস, মানে এটা হুবহু হয়ে যায় না, তোমরা একটু একটু ইউনিক লিখতে হবে। তো এবার তোমরা লিখবা কি, দ্য গ্রাফের জায়গায় তুমি লিখবা কি দ্য হরিজোনাল অক্সিস, হ্যাঁ এই শোস দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এভাবে লিখে দিবা। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এখন আমাদের কি কি কমপ্লিট হয়েছে? Flowchart, graph and chart, summary. ফ্লোচার্ট, গ্রাফ চার্ট, সামারি। আচ্ছা এবার বলো এগুলো কি আর কোনোটা মুখস্থ করা লাগবে? না। না এগুলো কি কঠিন না কোনো ব্যাপার? না। কোনো ব্যাপারই না, নিজের মন মতো লিখবা। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে ওই যে ইয়াতে যে রিয়ারেঞ্জ যেটা আছে, এই রিয়ারেঞ্জ লেখার সময় তোমরা একটা জিনিস ফলো করবা যে উপরে খাতার মধ্যে একটা বক্স টানবা, এটা তো তোমরা অনেকেই জানো।
তোমরা অনেক ব্রিলিয়ান্ট, এটা জানি। এই যে খাতার মধ্যে এভাবে একটা কি করবা, বক্স করবা। এই যে বক্স করে এরকম করে বক্স করার পর এই যে মনে করে এরকম করে 10টা করে বক্স করবা, বুঝছো? এরকম করে মাঝখানে একটা লাইন দিবা। মাঝখানে লাইন দেওয়ার পর এরপরে এখানে মনে করো এখানে দিবা এ লিখে এখানে কত নাম্বারটা হবে, ওখানে মনে করো 3 নাম্বার 4 নাম্বার আছে, ওই 3 4 নাম্বারটা মানে এ এর জায়গায় 3, বি এর জায়গায় 2, সি এর জায়গায় 1, এরকম করে তোমরা মানে যা আছে সেটা লিখে দিবা, বুঝছো? আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এমনিতেই রিঅ্যারেঞ্জের মধ্যে পুরো প্যাসেজটা লেখা বাধ্যতামূলক। এখন তুমি যদি টাইম না থাকে, তুমি যত দ্রুত পারো, মানে ওটা সুন্দরভাবে হইতে হবে এরকম না, মেইন হচ্ছে এই বক্সটা মিলাবে স্যারে। আর তুমি ওই যে যে বক্সটা লিখছো এই অনুযায়ী তুমি ওই প্যাসটা লিখে দিবা 2 মিনিটে জাস্ট, বুঝছো? ভাইয়া রিস্ক না নিয়ে আমরা প্যাসেজে রেখে দিব, কিন্তু আমরা যদি ফার্স্ট লাইন আর লাস্ট লাইন লিখে মাঝখান দিয়ে উপর লেখা অসুবিধা হবে? বুঝি নাই। আমরা রিস্ক না নিয়ে রিঅ্যারেঞ্জের জন্য প্যাসেজটা লিখবো, হ্যাঁ, কিন্তু আমরা প্রথম দিয়ে লাস্টে দিয়ে ঠিক রেখে যদি মাঝখান দিয়ে 2-3 লাইন গ্যাপ দিয়ে মাঝখান লেখা দিয়ে তুমি হচ্ছে যে মাঝখান দিয়ে ওই যে তুমি করবা যে হচ্ছে যে গরুর রচনা অথবা হচ্ছে যে কুমিরের রচনা এগুলো লিখে দিও আর কি। তখন ওই টিচার কোনোভাবে ধরতে পারলে তখন তোমার ওখানে যে না মার্ক পাইতা ওখানে মাইনাস হয়ে যাবে, দেখা যাবে যে মানে তুমি তো টিচার তোমার মার্ক দেওয়ার কথা ছিল, কিন্তু পরে দেখা যাবে যে টিচার তোমার কাছে মার্ক পাবে, মানে তোমার ওখানে পূর্ণমান হচ্ছে 10 কিন্তু টিচার তোমার দিছে -10। তাহলে এই যে তুমি তো উল্টা, জিরো তো হইলে একটা কথা ছিল, কিন্তু উল্টা তুমি টিচার তোমার কাছ থেকে মার্ক পাবে। করতে পারো, ভাইয়া কোনো আপনার সমস্যা নাই, কি পরিমাণে সবকিছু আমি ব্রেন অ্যাপ্রুভেবল। হ্যাঁ আপনার যে কি ব্রেন! হ্যাঁ, এই তো মানে বুঝতে পারছো চাঁদিয়া। আচ্ছা, তো ধন্যবাদ চাঁদিয়া তোমাকে অনেক বেশি। আচ্ছা এখন আসো যে এরকম কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। এখন ভাইয়া কোনটা কতটুকু লিখবো? আমাদের গ্রাফ চার্ট 1.5 পেজ থেকে 2 পেজ, যেহেতু 150 ওয়ার্ড বলছে, 150 ওয়ার্ড হইলে 1.5 পেজের মধ্যে এনাফ। আমার আর বেশি লেখা লাগতেছে না, গ্রাফ চার্টের মধ্যে তোমার বেশি করা লাগতেছে না। আর তোমার হচ্ছে যে আরেকটা জিনিস বলি, যে তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, যে আমাদের যেহেতু একটা A4 সাইজের কাগজে আমরা লিখি, একটা পেজের স্ট্যান্ডার্ড হচ্ছে 13 লাইন। একটা কয় লাইন? 13 লাইন। তোমাদের গত ক্লাসে বলছিলাম 13 লাইন। ওই 13 লাইনের মধ্যে তোমার আমাদের ওয়ার্ড কাউন্ট করা হয়। এবার তোমরা আবার গুনতে যাইও, যে হচ্ছে যেহেতু 150 ওয়ার্ড লিখে দিছে, এক ওয়ার্ড লেখার পর 100, 150, 101, 102 এরকম করে গুনতে গুনতে দেখা যাবে যে তুমি প্যারাগ্রাফ লিখতে গিয়ে তোমার পুরো 3 ঘন্টা শেষ। আচ্ছা যাক, তো এই জন্য একটা কাউন্ট হচ্ছে যে কি জানো, যে একটা পেজের মধ্যে 80 থেকে 85 ওয়ার্ড পর্যন্ত কাউন্ট করা হয়, মানে 13 লাইনের একটা পেজে 80 থেকে 85 ওয়ার্ড। তাহলে তোমার 150 ওয়ার্ড লিখতে হলে তোমার কতটুকু? তোমার 2 পেজ লেখা লাগবে। আবার প্যারাগ্রাফ যদি 250 ওয়ার্ড হয় তাহলে তোমার মানে আড়াই পেজ লেখা লাগবে, মানে আড়াই পেজ লিখলে তুমি ফাইন্ড আউট করতে পারবে, মানে এবার তুমি নিজে ফাইন্ড আউট করতে পারবে যে যখন তোমার ওয়ার্ড সিলেক্ট করে দিবে আর কি, বুঝতে পারছো? আর সবগুলা মোটামুটি 10 নাম্বারের জন্য মানে তোমার 2 পেজ 2.5 পেজ লিখতে পারলে না, এটার বেশি আর লাগে না। কারণ তোমরা তো যে ব্রিলিয়ান্ট, তোমরা মানে 2 পেজ 2.5 পেজ কোনো ব্যাপারই না, তোমাদের দেখবে যে 3 4 পেজ হয়ে গেছে। কারণ পরে আসি আবার গ্রুপে প্রশ্ন করবা, ভাইয়া আপনি তো 2 পেজ লিখতে বলছিলেন, আমি 4 পেজ লিখে আসছি, কোনো কি সমস্যা হবে? এরকম টাইপের জিজ্ঞেস করবো আর কি, কারণ তোমরা প্রচুর ব্রিলিয়ান্ট তো এই জন্য। আচ্ছা দেখো তাহলে মোটামুটি কমপ্লিট তো? আর কোনো প্রশ্ন আছে? আছে? ভাইয়া